আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে আমি তোমাদের জৈব রসায়নের তিনটি যৌগ মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার নিয়ে আলোচনা করব। যখন আমি আলোচনা করব তোমরা পাশে দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তার সাথে তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়া অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি জৈব রসায়নের তিনটে যৌগ নিয়ে আলোচনা করে বলেছিলাম। আমরা প্রথমে আলোচনায় আসছি মিথেন, মিথেনের শিল্প উৎস ব্যবহার, এইটা নিয়ে আজকে আলোচনা করব। এই শিল্প উৎস ব্যবহার, তার প্রথমে আমরা আসি শিল্প উৎস। এই কোথায় এটা তৈরি পাওয়া যায় এই গ্যাসটা, এটা আমরা জানবো। প্রথমে বলছে পেট্রোলিয়াম খনি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসে প্রচুর পরিমাণে মিথেন থাকে। পেট্রোলিয়াম খনি থেকে, এই যে পেট্রোলিয়াম যে খনির কথা এখানে বলা আছে, পেট্রোলিয়াম খনিটা কি না, পেট্রোলিয়াম খনি একটা খনিজ তেলের শোধনাগার, যেখানে বিভিন্ন পদ্ধতিতে আমরা ন্যাপথা, কেরোসিন বা অন্যান্য তেল বা বিভিন্ন উপজাত আমরা ওখানে সংগ্রহ করি, সেই হচ্ছে পেট্রোলিয়াম খনি। সেই পেট্রোলিয়াম খনিতে প্রাকৃতিক গ্যাসে প্রচুর পরিমাণে, সেইখানে যে প্রাকৃতিক গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাসটা কি না, প্রাকৃতিক গ্যাস হলো এই পেট্রোলিয়াম খনির ওপরেতে যে গ্যাস থাকে, যে তেল থাকে, তেলের ওপরে যে একটা গ্যাস থাকে, কিংবা আমরা যদি কয়লা খনি নিই, কয়লা খনির ওপরে দেখা যায় কি সেখানেও একটা গ্যাস থাকে, এক বিশেষ ধরনের গ্যাস থাকে, সেটা কিন্তু সব মিথেন গ্যাস। সেখানে প্রচুর পরিমাণে মিথেন থাকে। প্রচুর পরিমাণে বলতে দেখো এখানে 40 থেকে 90% বলেছে, অত শতকরা অত ভাগ, অর্থাৎ 40 থেকে 90% মিথেন থাকে। অর্থাৎ পেট্রোলিয়াম খনি, যে পেট্রোলিয়ামের খনি আছে, সেখান থেকে যে প্রাকৃতিক গ্যাস নির্গত হয়, সেই প্রাকৃতিক গ্যাসেতে প্রচুর পরিমাণে মিথেন থাকে। 40 থেকে 90% পর্যন্ত মিথেন থাকে। আর কোথায় মিথেন থাকে না, কোল গ্যাসের আয়তন হিসেবে, কোল গ্যাস, আমরা যদি কোল গ্যাস বলি, এই কোল গ্যাসের আয়তন হিসেবে 40% মিথেন থাকে। কোল গ্যাস আমরা যে ব্যবহার করি, সেই কোল গ্যাসেতে 40% মিথেন থাকে। কোল গ্যাসটা কি না, কোল গ্যাসটাও ওই এক ধরনের জ্বালানি। এইটা কোথায় পাওয়া যায় না, কয়লার খনিতে, তার ভিতরেতে এই গ্যাসটা পাওয়া যায়, একে কোল গ্যাস বলে। এই গ্যাসেতে 40% মিথেন থাকে, 40% শতকরা। আর কোথায় পাওয়া যায় না, আবার এটাও বলেছে কয়লা খনির গ্যাসে সামান্য মিথেন পাওয়া যায়। কোল গ্যাসে তো পাওয়া যায়, ওটাও কয়লা খনি থেকে পাওয়া যায়, আবার কয়লা খনির যে গ্যাস আছে সেখানেতেও পাওয়া যায়। এগুলো হলো উৎস, আমাদের জানতে হবে মিথেনের উৎস সম্পর্কে। এবার দেখো আমরা ব্যবহার সম্পর্কে জানবো। এর ব্যবহার কোথায় আছে না, ব্যবহার আছে না জ্বালানি রূপে ব্যবহার হয়, কারণ বায়ু ও মিথেনের মিশ্রণে অগ্নি সংযোগ করলে গ্যাসটি জ্বলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করা হয়ে থাকে না, ব্যবহার করার কারণ হচ্ছে বায়ু আর মিথেন, বায়ু ও মিথেন দুজনের সংমিশ্রণে প্রচুর অগ্নি সংযোগ করলে গ্যাসটি জ্বলে ওঠে আর প্রচুর তাপ উৎপন্ন হয়। এছাড়া কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। এখানেতে গাড়ির টায়ার, টাইম মেশিনের ফিতে, ছাপাখানা, জুতোর কালি উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন, কার্বন ব্ল্যাক প্রস্তুত করতেও ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে ছবি দেখানো হয়েছে দেখো, এটা কার্বন ব্ল্যাকের ছবি দেখানো হয়েছে এখানেতে। এই যে কার্বন ব্ল্যাক, এটা এইখানে তৈরি করতেও এটা ব্যবহার করা হয়ে থাকে। এই কার্বন ব্ল্যাক কোথায় কাজে লাগে না, গাড়ির টায়ার, টাইম মেশিনের ফিতে, ছাপাখানা, জুতোর কালি এসব তৈরি করতে কাজে লাগে। এরপরে কি লাগে না, হাইড্রোজেনের পণ্য উৎপাদনে, মিথানল বা ফর্মালডিহাইডের শিল্পোৎপাদনে ব্যবহৃত হয়। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করতে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখো একটা ছবি দেখানো হয়েছে, একটা পেট্রোলিয়াম যে খনি
মানে সেখান থেকে যে উপজাতগুলো তৈরি পাওয়া যায় সেটাই এখানে দেখানো হয়েছে। সেখান থেকে প্রাকৃতিক গ্যাস কিছু আমরা নির্গত এখানে হয় এখানেতে। সুতরাং আমরা মিথেনের যে উৎস কোত্থেকে পাওয়া যায় আর ওর ব্যবহারই কি এটা সম্পর্কে আমরা জানলাম। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দ্বিতীয় যৌগের ক্ষেত্রে যাচ্ছি। এবার আমরা ইথিলিন নিয়ে আলোচনা করব। ইথিলিনের শিল্প উৎস ও ব্যবহার। ইথিলিন দেখো এর সংকেত কি বলতো, C2H4। এর উৎস কোথায় আছে, শিল্প উৎস কি কি আছে না, পেট্রোলিয়াম খনি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসে 20% পর্যন্ত ইথিলিন পাওয়া যায়। পেট্রোলিয়াম খনি থেকে, পেট্রোলিয়াম যে খনি আছে সেই খনিতে যে প্রাকৃতিক গ্যাস থাকে, সেই প্রাকৃতিক গ্যাসে 20% পর্যন্ত ইথিলিন পাওয়া যায়। পেট্রোলিয়াম খনি আমরা বলেছি যেখানে তেল শোধনাগার, সেই যে তেল শোধনাগার সেখানে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তেলের ওপর যে গ্যাস ভাসে বা কয়লার ওপরে যে কয়লা খনিতে কয়লার ওপরে যে গ্যাস থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। এই গ্যাসেতে প্রায় 20% পর্যন্ত ইথিলিন পাওয়া যায় ওখানেতে। এছাড়া কোথা পাওয়া যায় না, কোল গ্যাসে সামান্য পরিমাণে 4% ইথিলিন থাকে। কোল গ্যাস, কয়লা থেকে যে গ্যাস পাওয়া যায় সেখানেও তো 4% থাকে। এছাড়া পেট্রোলিয়াম ক্র্যাকিং এর উপজাত হিসেবে ইথিলিন পাওয়া যায়। পেট্রোলিয়াম ক্র্যাকিং কি না, পেট্রোলিয়াম ক্র্যাকিং হলো যে উচ্চ মানে হাই বয়েলিং পয়েন্ট, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট কোনো পদার্থকে মানে হাইড্রোকার্বন যদি তার উচ্চ মানে লম্বা চেন যদি থাকে, অর্থাৎ হাইড্রোজেন আর কার্বনের চেনটা যদি খুব লম্বা হয় সেক্ষেত্রে তাকে ভেঙে ছোট ছোট অণুতে ছোট ছোট হাইড্রোকার্বনে যে পরিণত করা হয় তাকে বলা হবে ক্র্যাকিং। এখানে দেখে ক্র্যাকিং ইউনিট, এখানে উচ্চ আমাদের যে বয়েলিং পয়েন্ট আছে এখানেতে উচ্চ স্ফুটনাঙ্ক যেটা রয়েছে তাদের সঙ্গে যে লম্বা দীর্ঘ যে চেন আছে, কার চেন না হাইড্রোজেন আর কার্বনের যে দীর্ঘ চেন আছে তাকে ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে ছোট ছোট যে চেনে পরিণত করা হচ্ছে, এই পদ্ধতিকে বলা হবে ক্র্যাকিং। সেখানেতেও পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ের উপজাত হিসেবে ইথিলিন পাওয়া যায়। যখন এইভাবে ক্র্যাকিং করা হচ্ছে এখানে উপজাত হিসেবে সেখানে আমরা ইথিলিন পাচ্ছি। আর কোথায় পাবো না, কোক ওভেন গ্যাসের মধ্যে প্রচুর ইথিলিন পাওয়া যায়। কোক ওভেন যে গ্যাস সেখানে তো সেই গ্যাসের মধ্যেও প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। তাহলে আমরা উৎস সম্পর্কে জানলাম। উৎস কোথায় না, পেট্রোলিয়াম খনি, সেখানে যে প্রাকৃতিক গ্যাস আছে সেখানে আছে। কোল গ্যাসে পাওয়া যায়, কোল গ্যাসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর পাওয়া যায় পেট্রোলিয়াম ক্র্যাকিং, এই যে পেট্রোলিয়াম ক্র্যাকিং হচ্ছে উপজাত হিসেবে পাওয়া যায়। আর কোথায় আছে না, কোক ওভেন গ্যাসের মধ্যে এখানেও তো প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। এই ব্যবহার কোথায় আছে না, ব্যবহারটা নিয়ে আমরা জানবো না। কাঁচা ফল পাকাবার জন্য, যে কাঁচা ফল আছে সেটা পাকাবার জন্য বাজারে দেখবে আমরা অনেকেই কাঁচা ফলগুলো বা বাজারেতে যারা ব্যবসা করে কাঁচা ফল আম কলা এসব নিয়ে আসে, এসে এই ইথিলিন দিয়ে দেয়। দেওয়ার ফলে তারা কি হয়, ফলটা পেকে যায় আর আমরা সেই পাকা ফল কিনে নিয়ে আসি, আমরা বুঝতে পারি না। সেই হিসেবে কাঁচা ফলকে পাকাবার জন্য কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। আবার পাকা ফলের সংরক্ষণ, পাকা ফলটাকে অনেকদিন ধরে রাখার জন্যে যাতে নষ্ট না হয় সেই জন্য তারা কিন্তু এই ইথিলিন ব্যবহার করে থাকে। এটা কিন্তু ব্যবসায়িক স্বার্থে ওরা ব্যবহার করে। আমরা বাড়িতে যখন নিয়ে আসি আমরা এগুলো ব্যবহার করি না, কারণ এগুলো ক্ষতিকারক জিনিস। আবার শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে, শল্য চিকিৎসায় অর্থাৎ ছুরি কাঁচি দিয়ে যখন কোনো ডাক্তার কোনো কাটাকাটি করবে, কোনো একটা অপারেশান করবে, সেই ক্ষেত্রে তাহলে তো আমার যদি শরীরে কোনো অংশ কেটে দেয় জ্ঞান থাকা অবস্থায়, তাহলে তো আমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তার জন্য কি আমাকে অজ্ঞান করে দেওয়া হয়। এই অজ্ঞান করার জন্য কি করবে কি এই গ্যাসটা ব্যবহার করা হয়। তাই এখানে বলা হয়েছে শল্য চিকিৎসায়, মানে ছুরি কাঁচি দিয়ে যখন কি চিকিৎসা করা হবে চেতনানাশক রূপে, চেতনানাশক রূপে।
চেতনা আমাকে নাশ করবে, আমার কোনো জ্ঞান থাকবে না, অর্থাৎ অজ্ঞান করে দেবে। ইথিলিন মানে একটা ব্যবহার করা হয়ে থাকে 80% ইথিলিন আর 20% অক্সিজেনের মিশ্রণ। তখন যে গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে তাতে 80% কি থাকে না ইথিলিন থাকে আর 20% অক্সিজেন থাকে। এছাড়া ব্যবহার করা হয়ে থাকে ইথানল প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে, পলিথিন ভিনাইল অ্যাসিডেট প্রস্তুত করতে ব্যবহার করা হয়ে থাকে, গ্লাইকল ডাইঅক্সিন দ্রাবক প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে, আর যুদ্ধে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। মাস্টার্ড গ্যাস হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, এটা সরিষার তেলের মতো ঝাঁঝালো গন্ধ। এটা কি করা হয়ে থাকে, একটা সেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, একটা গুলি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটা কি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। ইরানের যুদ্ধের সময় প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু এই মাস্টার্ড গ্যাসের ফলেতে মারা গিয়েছিল বলে জানা গেছে। এর ক্ষতিকারক প্রভাব কি, এটা যেখানে পড়বে চোখে লাগলে চোখ প্রচণ্ড জ্বলবে, জ্বালা অনুভব হবে, সরষের তেলের ঝাঁঝ যেমন জ্বালা অনুভব করবে, আর কি করবে এই হাতে গায়েতে ফোসকা পড়ে যাবে। এখানে দেখো, এখানে একটা সেলের ছবি দেখানো হয়েছে, এটা মাস্টার্ড গ্যাস। এই সেলের মধ্যে ওই গ্যাসটা রাখা আছে, এর সংকেত কি C4H8Cl2S। এটা যখন ফেটে যাওয়ার পরেতে কী হবে, সেখানকার যে মানুষ থাকবে কাছাকাছি তাদের উপরে একটা বিক্রিয়া হবে, প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেখানে রিয়াকশান যে তৈরি হবে, সেখানে কি হবে দেখো, অন্য একটা ছবি দেখানো যে হাতেতে ফোসকা পড়ে গেছে, ফোসকা পড়ে এখানেতে ক্ষত সৃষ্টি হয়েছে, এটাকে দেখানো হয়েছে। এই হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। আমরা তাহলে দেখো এখন ইথিলিনের আমরা শিল্প উৎস ও ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এরপর আর একটা আমরা যৌগ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো অ্যাসিটিলিন। এবার আমরা অ্যাসিটিলিন নিয়ে আলোচনা করব। অ্যাসিটিলিনের সংকেত দেখো C2H2, এখানে C2H2। এর উৎস কোথা না, উৎস হলো কি না কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিটিলিন থাকে। কোল গ্যাস আমরা আগেই বলেছি, কোল গ্যাস হচ্ছে কয়লা থেকে উৎপন্ন এক ধরনের গ্যাস, যেটা জ্বালানি হিসাবে ও আলোক তৈরি করতে ব্যবহার করা হয়, অর্থাৎ আলো তৈরি করতে ব্যবহার করা থাকে। সেই কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে, খুব সামান্য, দেখো 0.06%, খুব কম পরিমাণে অ্যাসিটিলিন থাকে। এটা একটা উৎস। উচ্চ উষ্ণতায় প্রাকৃতিক গ্যাস আমরা এটা আগেও আমরা আলোচনা করেছি যে কয়লার উপরে বা পেট্রোলিয়াম খনিতে তেলের উপরে যে গ্যাস ভেসে থাকে তাকে বলা হবে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসে প্রায় 90% পর্যন্ত, 40 থেকে 90% পর্যন্ত মিথেন থাকে। তাকে বিয়োজিত করে অ্যাসিটিলিন পাওয়া যায়। তাকে বিয়োজিত করে মানে ভেঙে দিয়ে আমরা কি করব কি না অ্যাসিটিলিন গ্যাস তৈরি করতে পারবো। ব্যবহারের দিকে আসি। তোমরা হয়তো লক্ষ্য করেছো, যখন কোনো গ্রিলের দোকানের পাশ দিয়ে যাও, গ্রিল মানে যেখানে দেবে একটা মেশিন দিয়ে আলোর একটা স্পার্কিং তৈরি হয়, সেই সব জায়গাতে কি করা হয় না অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়ে থাকে। অক্সি অ্যাসিটিলিন শিখা কি না অক্সিজেন আর অ্যাসিটিলিন এই দুটো গ্যাসকে মিশিয়ে যে শিখা তৈরি করা হয়ে থাকে তাকে বলা হবে অক্সি অ্যাসিটিলিন শিখা। সেই শিখার তাপমাত্রা কত হবে, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস। এই যে ছবি দেখো এখানে দেখিয়েছে, এর দিকে তাকানো যায় না। দেখবে যখন ওরা কাজ করে বা সামনে একটা গ্লাস নিয়ে গ্লাসের ভিতর দিয়ে তাকিয়ে দেখে, খালি চোখে যদি দেখে চোখে মারাত্মক ক্ষতি হয়, চোখ ব্যথা করবে, সে থাকতে পারবে না। তার জন্য কি করা হবে কি এই অক্সি অ্যাসিটিলিন শিখা যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করছে, যখন আমরা ব্যবসায়িক স্বার্থে কাজ করব তখন একটা কালো গ্লাস লাগিয়ে আমরা কাজ করব, সেখানে কিন্তু এই অ্যাসিটিলিন এই গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে। এইটাকে বলা হবে অক্সি অ্যাসিটিলিন গ্যাস। কার্বাইড আলো জ্বালাতে
এটা আগে খুব ব্যাপক হারে চলতো, যখন আমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি আমাদের এখানে আসেনি, তখন এত ব্যাপক চালু হয়নি। তখন গ্রামে গঞ্জে দেখা গেছে, বিশেষ করে শহরে কম, গ্রামের দিকে বেশি কারেন্টটা গ্রামের দিকে পড়ে গেছে। সেখানে যে মেলা হতো বা বাড়িতে হতো, তারা ওই কার্বাইড বাতি কিন্তু এরা ব্যবহার করতো। এই যে একটা ছবি দেখানো হয়েছে, দেখো ভেতরতে কার্বাইডের ব্যবস্থা করা আছে। এখান থেকে দেখো একটা শিখা বেরিয়ে আসছে, এই কার্বাইড আলো একে বলা হবে। এই আলোটা আমরা যেমন ল্যাম্পের আলো ব্যবহার করতো, কেরোসিন তেল দিয়ে ব্যবহার করা হয়, এখন আর হয় না, আগে হতো গ্রামে, এখনও কিছু কিছু জায়গায় করা হয়ে থাকে। এখানেও সেরকম দেখো কার্বাইড আলো ব্যবহার করি আমরা। ব্যবহার করতে এটাও কিন্তু আমাদের অ্যাসিটিলিন দরকার, অ্যাসিটিলিন ছাড়া হবে না কিন্তু। কৃত্রিম রবার, কৃত্রিম তন্তু, প্লাস্টিক, পিভিসি এসব উৎপাদন করতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল এইসব তৈরি করতে বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল এইসব জিনিসগুলো তৈরি করতে, এগুলো যৌগ এক এক ধরনের, এই যৌগগুলো তৈরি করতে কিন্তু আমাদের এই অ্যাসিটিলিন দরকার। আর দেখো ওয়েস্ট্রন, ওয়েস্ট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক, চর্বি, তেল ও রেজিনের দ্রাবক উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে। এসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এগুলোকে অবশ্যই মনে রাখবে। কোনটাকে না, অক্সি অ্যাসিটিলিন শিখাটাকে অবশ্যই মনে রাখবে। কার্বাইড আলো জ্বালাতে ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। এই প্লাস্টিক, পিভিসি উৎপাদন করতে ব্যবহার করা হয়ে থাকে, এইগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখবে এগুলোকে। তাহলে দেখো আমরা যে তিনটে যৌগ নিয়ে আমরা আলোচনা করলাম, তিনটে যৌগই কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে তাদের উৎস আর ব্যবহার কি। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।